সাংসদ খুনে অত্যন্ত গুরুত্বপূর্ণ সিয়াম, সেই সিয়াম নেপালে পালিয়ে গেছিল বলে অনুমান করেছিল সিআইডি। নেপাল থেকে সিয়ামকে গ্রেপ্তার করলো সিআইডি। অনুপ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন সরাসরি। অনুপ, বাংলাদেশ থেকে বাংলাদেশের সাংসদ খুনে নেপাল থেকে সিয়ামকে গ্রেপ্তার করা হয়েছে। কে এই সিয়াম, কিভাবে তাকে গ্রেপ্তার করা গেল? বাংলাদেশের সাংসদ খুনের ঘটনা, সেই খুনের ঘটনায় ইতিমধ্যেই নেপাল থেকে কিন্তু সিয়াম নামে অভিযুক্ত তাকে গ্রেপ্তার করা হয়েছিল। এর আগে জিয়াদ হাওলাদার তাকে যখন জিজ্ঞাসাবাদ করা হয়েছিল গ্রেপ্তারের পরবর্তী ক্ষেত্রে, তখনই কিন্তু এই সিয়ামের নাম উঠে আসে। তার পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা হচ্ছে যে ফুটেজ সংগ্রহ করেছিল, সেই ফুটেজেও কিন্তু এই সিয়ামের নাম কিন্তু যেমন উঠে এসেছিল, সেই ফুটেজে স্পষ্ট ছিল তার ছবি। এবং জিজ্ঞাসাবাদ বাংলাদেশে তিনজন প্রথম গ্রেপ্তার হয়েছিল, তার পরবর্তী ক্ষেত্রে আরো একজন গ্রেপ্তার হয়, তাদেরকে জিজ্ঞাসাবাদ ভিডিও কনফারেন্সের মাধ্যমে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। এই জিয়াদের মূলত যে ভূমিকা ছিল, যে কষে হিসেবে তাকে নিয়ে আসা হয়েছিল এবং সেখানে দেহ একাধিক টুকরো করা হয়েছিল খুন করার পরবর্তী ক্ষেত্রে। সেখানে সহযোগিতা হিসেবে কিন্তু সমস্ত রকম এই কাজ করছিলেন সিয়ামও কিন্তু একেবারে দেহ লোপাট থেকে শুরু করে দেহ টুকরো টুকরো করা, কোমরের মধ্যে মূলত যে সোয়ারেজ পাইপের মধ্যে দেহ একাংশ টুকরো করে ফেলে দেওয়া, এই গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু সিয়ামের ছিল। সে কারণে ইতিমধ্যেই ফোনের টাওয়ার লোকেট বা লোকেশন অনুযায়ী বেশ কিছু তথ্য পায় সিআইডি। তার পরবর্তী ক্ষেত্রে একেবারে নেপাল থেকে ইতিমধ্যে সিয়ামকে গ্রেপ্তার করা হয়েছে এবং জিহাদকে জিজ্ঞাসাবাদ করে একাধিক তথ্য মেলায়, তার পরবর্তী ক্ষেত্রে গ্রেপ্তার। এবং যে দেহ লোপাট করা হয়েছিল থেকে শুরু করে দেহ একাধিক টুকরো করা হয়েছিল, এই খুনের ঘটনা সমস্ত কিছু একেবারে কিন্তু জিহাদের সঙ্গে সমস্ত রকম সহযোগিতা করেছিল এই সিয়াম। সেই কারণে তাকে ইতিমধ্যে সিআইডির পক্ষ থেকে গ্রেপ্তার করা হয়েছে, এমনটাই সিআইডি সূত্রে খবর। ধন্যবাদ। কলকাতা সিআইডি তারা সেটি তদন্ত করছে এবং তাদের কাছেও একজন আসামি রয়েছে, দুইজন, একজন তারা নেপাল থেকে নিয়েছে এবং তারা আগে একজন অ্যারেস্ট করেছিল। আমাদের কাছেও আছে, তারা তদন্ত করছে, আমরাও তদন্ত করছি, তারাও তদন্ত করছে এবং এক পর্যায়ে আমরা সিদ্ধান্ত নিয়ে যে কোনো একটি জায়গায় এই বিচারটি হতে পারে। দুদিন আগে নিখোঁজ ডায়েরি করা হয়েছিল বরানগরের এক প্রমোটারের পরিবারের তরফে। দুদিন পর সেই প্রমোটারের দেহ মিলল কোথায়, কিভাবে, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? আমার সঙ্গে সুবীর রয়েছে, প্রতিনিধি সুবীর। এই প্রমোটারের নিখোঁজ হওয়ার ডায়েরি ছিল দুদিন আগের। দুদিন ধরে খোঁজার পর আজ পাওয়া গেল এই প্রমোটারের দেহ উদ্ধার হলো। কিন্তু এই প্রমোটারের দেহ কোথা থেকে উদ্ধার হলো এবং বরানগর থানার পুলিশ কি বলছে, কি হয়েছিল? দেখো অতনুদা, গত 5 তারিখ রাত্রি 8টা থেকে কিন্তু বরানগর নেতাজি কলোনির বাসিন্দা পেশায় প্রমোটার বিজয় দে তিনি নিখোঁজ ছিলেন এবং তাকে বিভিন্ন জায়গায় খোঁজ খবর করার পরেও যখন পরিবারের লোকজন তার কোনো খোঁজ না পায়, তখন কিন্তু বরানগর থানায় তার নামে মিসিং ডায়েরি করা হয়, নিখোঁজের ডায়েরি করা হয় এবং সেই ঘটনার পরে কিন্তু বরানগর থানা পুলিশ তদন্তে নামে বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হয়। এবং গতকাল রাত্রিবেলা বরানগর আলমবাজার বিএসএফ ক্যাম্পের গঙ্গার ঘাট থেকে প্রমোটার বিজয় দের মৃতদেহ উদ্ধার করেছে বরানগর থানার পুলিশ এবং এই মুহূর্তে সাগর দত্ত হাসপাতালে ময়নাতদন্ত চলছে। এলাকার লোকজন যারা দাবি করছেন যে কি কারণে এই ঘটনা ঘটলো, এর মধ্যে রহস্য রয়েছে এবং এটা খুন নাকি আত্মহত্যা, তারা সেটা দাবি করছেন, যে পূর্ণাঙ্গ তদন্ত দাবি করছেন এবং গোটা ঘটনার তদন্ত শুরু করেছে মহানগর থানা পুলিশ। ধন্যবাদ। বিএসএফ ঘাট বলে যেটা দক্ষিণেশ্বরের পাশে, সেখানে রাজুর দেহ উদ্ধার হয়। উনি সাধারণভাবে ঘর বাড়ি তৈরি করার কাজেই সঙ্গে যুক্ত ছিলেন। আমরা বুঝতে পারছি না কেন ওর মতো একটা মানসিকভাবে শক্তিশালী ছেলে হঠাৎ করে এরকম কোনো ঘটনার সঙ্গে জড়িয়ে পড়বে, যে আত্মহত্যা করবে বলে যা শোনা যাচ্ছে, সবাই বলছে, পুলিশও আনুমানিকভাবে তাই সন্দেহ করছে এখনো পর্যন্ত। কিন্তু আমরা চাই যে এর সঠিক তদন্ত হোক। গত পরশুদিন রাত্রি 8টার সময় উনি বেরিয়েছেন বাড়ি থেকে। গতকাল বালি ব্রিজের ওপর থেকে গঙ্গায় ঝাঁপ দিয়েছে বলে জানা যায়। আমার ব্যক্তিগত ধারণা যে উনি আত্মহত্যা করেছেন, কেউ প্ররোচিত করেছেন বা খুন হয়েছেন, এখন অবধি এরকম কোনো খবর নেই। তবে নিশ্চয়ই প্রশাসনিক তদন্তে প্রকৃতপক্ষে সত্য ঘটনার উদ্ঘাটন হবে। মহেশতলা 23 নম্বর ওয়ার্ডে টোটো অটো চালকের মধ্যে বচসা এবং অটো চালকদের দাবি যে বাইরে থেকে টোটো চলে আসছে এখানে এবং তাই নিয়ে তাদের মধ্যে বচসা। আমার সঙ্গে সমীর রয়েছেন, প্রতিনিধি সমীরের সঙ্গে একবার কথা বলবো। সমীর, কি হয়েছিল? দেখো, দক্ষিণ চব্বিশ পরগনা মহেশতলা 23 নম্বর ওয়ার্ডে ডাকঘরের অটো স্ট্যান্ডের বেআইনি ভাবে অটো চালকরা প্যাসেঞ্জার তোলা বাধা দেয় অটো চালকদেরকে। এরপর ওই দুই পক্ষের মধ্যে, অটো আর টোটোর মধ্যে দুই পক্ষের মধ্যে
তর্ক বিতর্ক হয় এবং প্যাসেঞ্জার ঝামেলা হয়। এবং এরপরে ছটা পঞ্চায়েতের সামনে বেশ কিছু টোটো চালকরা তারা 30 জনের মতন এসে ওখানে দাঁড়িয়ে থাকে এবং অটো চালকদের মারার জন্য ব্যবস্থা করে। সেই সময় ঘটনাস্থলে জানাজানি হওয়ার পরে কালীতলা থানা আশুতি থানার পুলিশ ঘটনাস্থলে আসে এবং ট্রাফিক সার্জেন্ট আসে এসে নিয়ন্ত্রণ নিয়ে আসে। এবং কেন এই অটো চালক ও টোটো চালকদের মধ্যে বারে এই ঝামেলা হচ্ছে সেটা নিয়ে তদন্ত করছে আশুতি কালীতলা থানার পুলিশ। ধন্যবাদ। আসন বদলে হারের পর ফের বিস্ফোরক দিলীপ ঘোষ। বঙ্গ বিজেপি নেতৃত্বের যুক্তি সরাসরি খারিজ করলেন দিলীপ। কুর্মীরা যদি বিজেপি বিরোধীই হবে তবে পুরুলিয়ায় কিভাবে জিতলেন পদ্মপ্রার্থী, প্রশ্ন তুলেই উস্কানির অভিযোগ দিলীপের। কুর্মীদের আমার বিরুদ্ধে তাতানো হয়েছিল দাবি করছেন দিলীপ ঘোষ। হারা সিট জেতার জন্য নয়, জেতা সিট হারার জন্যই প্ল্যান বলছেন দিলীপ ঘোষ। যে যুক্তি তর্ক দেওয়া হয়েছে আমি নাকি ওখানে দাঁড়ালে হেরে যাব, কুর্মীরা আমার বিরুদ্ধে, তো যেখানে কুর্মী ভোট পুরুলিয়া সেখানে তো আমরা জিতে গেছি। কুর্মীদেরকে খেপানো হয়েছিল আমার বিরুদ্ধে আমাকে সরাবার জন্য। দেবশ্রী যেখানে কাজ করেছে, মন্ত্রী ছিল, আমি তাকে বলে তুমি পার্টি কামড়ে পড়ে থাকো, মাটি কামড়ে তুমিই জিতবে। সে আসন আমরা জিতেছি, আর যে জিতেছে সে তার কাউন্সিলর ছিল, তাকে কে চিনতো ওখানে? সে তো একটা ওখানে গ্রামীণ পুরসভার নেতা, সে জিতে গেল, দেবশ্রী জিততো না। এর পিছনে কি আছে, কেন করা হচ্ছে এটা তো ভাবতে হবে। কিছু তো আছেই, নাহলে যারা পুরনো পার্টির প্রতিষ্ঠিত নেতা তাদেরকে হারাবার জন্য পাঠানো হয়েছিল নাকি কি জন্য? লোকে হারা সিট জেতার জন্য প্ল্যানিং করে, এ তো জেতা সিট হারাবার জন্য প্ল্যানিং হয়েছে মনে হচ্ছে। ইস্যু ধরে ধরে সুকান্তর দাবি নাকচ দিলীপের। 19-এর পর খড়গপুরে হার নিয়ে কাল কটাক্ষ করেন সুকান্ত। রাজ্য সভাপতির নাম না নিয়েই পাল্টা দিলীপ ঘোষ। যারা এসব বলছেন পিঠ বাঁচাতে বলছেন, ভোটের হিসেব নিকেশ পেশ করেই তোপ দিলীপের। 27,000 মাত্র হারলো কেন? 1.5 লাখ 2 লাখে হারতো, আমি থাকলে 1-1.5 লাখে জিততাম, সেটা নেমেছে। আমি 89,000-এ জিতেছিলাম, তার সঙ্গে 27,000 যুক্ত করুন, কতটা মাইনাস হয়েছে বোঝা গেছে। তো সেরকম যারা বলছেন এখন তো পিঠ বাঁচাবার জন্য কাউকে কিছু বলতেই হবে। বাস্তবটা তো তথ্য, সেটা তো সবাই বলবে, পাবলিক জানে, ওখানকার লোক জানে, ওখানকার কর্মীরা বলে দেবেন কি হয়েছে না হয়েছে। আর এখানেই শেষ নয়, দলের সঙ্গে সমন্বয় রেখেই জেলায় যাওয়ার পরামর্শেও খড়গহস্ত দিলীপ। সুকান্তর পরামর্শে প্রশ্ন তুলে সরাসরি তোপ দিলীপের। হামলা যদি পরামর্শ নিয়ে না হয় তবে কর্মীদের মনোবল চাঙ্গা করতে জেলায় যেতে কেন দলের অনুমতি নিতে হবে, প্রশ্ন তুলেন পদনেতা। দিলীপ দা আমাদের পার্টির নেতা, পার্টির তিনি যে কোনো জায়গাতে যেতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু সেটাকে সিনক্রোনাইজ করে গেলে ভালো হয়। পার্টির যারা নেতৃত্ব আছে সবাইকে সব জায়গায় যেতে হবে, বিভিন্ন, যাতে সব গোটা পশ্চিমবঙ্গটা আমরা কভার করতে পারি। যেখানে আক্রমণ হচ্ছে কার পারমিশনে হচ্ছে? কর্মীরা যখন ফোন করে, যখন কান্নাকাটি করে, বাড়ি ছাড়া হয়, তার কাছে কি ফর্মালিটি থাকবে, পার্টি থাকবে, নাকি মানবতা থাকবে? বহু কর্মী আজকে বিভিন্ন জেলায় জেলা অফিসে এসে থাকছেন, ওনারা এখানে এসেছেন সুন্দরবনের থেকে, আমাদের কর্মীরা আমার সঙ্গে দেখা করলেন, এসে তারা ভোটের পরে চলে এসেছেন। প্রোগ্রাম করার জন্য পারমিশন নিতে হয়, কারোর সঙ্গে দেখা করার জন্য কোনো পারমিশন নেওয়ার দরকার হয় না।